আসসালামু আলাইকুম। আজকের এই লাইভ ক্লাসে শিক্ষার্থী সহ যারা সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের 13তম ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 13তম ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো কি, চলো ছাত্রছাত্রীরা আমরা আমাদের আলোচনার বিষয়ে ফিরে যাই। সোলার পাওয়ার সিস্টেম নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সোলার পাওয়ার সিস্টেমের ডিটেলসটা আমরা দেখে নিই সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসের টপিক্সের জেনারেল অবজেক্টিভে রয়েছে আন্ডারস্ট্যান্ড সোলার পাওয়ার সিস্টেম, এবং স্পেসিফিক লার্নিং অবজেক্টিভে রয়েছে ডিফাইন ফটোভোল্টেইক ইফেক্ট, ডিসক্রাইব দ্য অপারেশন অফ এ সোলার সেল, লিস্ট দ্য ম্যাটেরিয়াল সুইটেবল ফর সোলার সেল, ডিসকাস সিরিয়াল প্যারালাল অপারেশন ইন সোলার প্যানেল, mention the type of photovoltaic power system, describe the operation of various type of charge controller. এই 6টা স্পেসিফিক লার্নিং অবজেক্টিভ নিয়ে আজকে আমরা আলোচনায় যাব। প্রথমে রয়েছে যে ডিফাইন ফটোভোল্টেইক ইফেক্ট। ফটোভোল্টেইক ইফেক্ট কি, চলো আমরা দেখি কি বলেছে। লাইট স্ট্রিমের উপস্থিতিতে একটি পিএন জাংশন অথবা মেটাল সেমিকন্ডাক্টর জাংশনের দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় ফটোভোল্টেইক ইফেক্ট। ফটোভোল্টেইক ইফেক্টে লাইট স্ট্রিমের উপস্থিতিতে ইলেকট্রন শুধুমাত্র পদার্থের অ্যাটমিক অরবিট থেকে উন্মুক্ত হয়, কিন্তু পদার্থের মধ্যে মুক্ত অবস্থায় থাকে ও পদার্থের মধ্যে চলাচল করতে পারে। ডান পাশের চিত্রটা ফটোভোল্টেইক ইফেক্টের একটা চিত্র। এখানে একটা পিএন জাংশন তৈরি করা হয়েছে। এটা একটা পি টাইপ লেয়ার, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। দুটোকে দিয়ে এখানে একটা জাংশন তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই জাংশনের মধ্যে এখানে রয়েছে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং দেওয়া আছে এখানে, যাতে কোনো লাইট রিফ্লেক্ট করতে না পারে। এরপর এন টাইপের উপরের স্তরের মধ্যে একটা ফ্রন্ট কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, তাই না? ফ্রন্ট কন্ট্যাক্টের মাঝখানে নীল অংশগুলো দেখা যাওয়ার অর্থ হচ্ছে যে এই এন টাইপ থেকে কন্ট্যাক্টটা নেওয়া হয়েছে, কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে কিছু সারফেস, যাতে তার উপর লাইট আপতিত হতে পারে, লাইটের ফোটন যেন ওই পিএন জাংশনের মধ্যে প্রবিষ্ট হতে পারে। এখান থেকে লাইট সোর্স থেকে লাইট এখানে আপতিত হবে, ঠিক আছে। তাহলে এখানে রয়েছে জাংশন, এদিকে এন টাইপ, এদিকে পি টাইপ। ওকে, পেছনে একটা কন্ট্যাক্ট রয়েছে, অর্থাৎ এটা একটা কন্ট্যাক্ট, এটা একটা কন্ট্যাক্ট, এখানে একটা জাংশন, আর এখানে হচ্ছে এন টাইপ, এখানে হচ্ছে পি টাইপ। এখানে একটা বাতি লাগিয়ে দেওয়া হয়েছে, যে এখানে দিয়ে বাতিটা যদি কানেক্ট করে দেওয়া হয় এবং সানলাইট ফেলা হয় বা কোনো লাইট সোর্স থেকে লাইট ফেলানো হয়, তাহলে বাতিটি জ্বলবে। সানলাইট না থাকলে বাতিটি জ্বলবে না। এই যে ঘটনাটা এখানে ঘটলো, কি ঘটলো? লাইটের উপস্থিতিতে পিএন জাংশনের এই প্রান্তে এবং এই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হয়েছে, অর্থাৎ একদিকে পজিটিভ হয়েছে, আরেকদিকে নেগেটিভ চার্জ হয়েছে, যার ফলে এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়েছে, আর এটাকে বলা হচ্ছে ফটোভোল্টেইক ইফেক্ট। আরেকটা কথা লিখেছি, ফটো ইলেকট্রিক ইফেক্ট কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট হলো লাইট স্ট্রিমের উপস্থিতিতে ইলেকট্রন সম্পূর্ণরূপে পদার্থের বাইরে স্থানান্তরিত হয়। যেমন এখানে একটা টিউব দেখা যাচ্ছে, টিউবের মধ্যে এখানে একটা ডিটেক্টর দেখা যাচ্ছে, এখানে একটা মেটাল সারফেস দেখা যাচ্ছে। লাইট যখন এটা তরঙ্গ হিসাবে দিয়েছে, তরঙ্গ যখন এই সারফেসের উপরে পড়েছে, আপতিত হয়েছে, তখন এই মেটাল সারফেস থেকে ইলেকট্রন শক্তি সঞ্চয় করে ওই মেটাল সারফেস ত্যাগ করে বাইরে এসে ডিটেক্টরের মাধ্যমে গৃহীত হয়েছে। অর্থাৎ সে কিন্তু এই ইলেকট্রনটা কিন্তু সারফেস ত্যাগ করেছে, আর এখানে ইলেকট্রনটা কিন্তু সারফেস ত্যাগ করেনি, সারফেসের মধ্যে রয়েছে। এখানে ইমিশন ঘটে, এখানে ইমিশন ঘটেছে, এখানে কিন্তু ইমিশন ঘটেনি, এখানে হয়তো কন্ডাকশন হয়েছে। এটাকে বলা হচ্ছে ফটোভোল্টেইক ইফেক্ট, আর এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই দুটার মধ্যে হয়তো আমরা অনেক সময় পেঁচিয়ে ফেলতে পারি, তাই আমি দুটো জিনিসকে এখানে উপস্থাপন করলাম, যে দু ধরনের ফটোর সাথে ইলেকট্রনের ইফেক্ট হতে পারে। একটা ইলেকট্রন পদার্থের মধ্যে অরবিট থেকে চ্যুত হয়ে ওই পদার্থের মধ্যে অবস্থান করে এবং মুক্তভাবে বিচরণ করতে পারে, আর আরেকটা হচ্ছে সে পদার্থ ত্যাগ করে অন্য মাধ্যমে সে অন্য একটা কালেক্টরের মধ্যে সে গৃহীত হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর এটাকে বলা হচ্ছে ফটোভোল্টেইক ইফেক্ট। তাহলে আমরা জেনেছি যে ফটোভোল্টেইক ইফেক্টটা কি। সোলার সেলের ফার্স্ট টার্মসটাই হলো ফটোভোল্টেইক ইফেক্ট, যেটার উপর ভিত্তি করে আমাদের সোলার সেলটা গঠন করা হয়।
ফটোভোল্টেইক ইফেক্টের ক্ষেত্রে পদার্থের মধ্য থেকে ইলেকট্রন বিকিরিত হয়ে যায় এবং অ্যাটমিক অরবিট থেকে ইলেকট্রনকে বের করে দেওয়া হয়, ফলে পদার্থের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, যার কারণে বাইরের সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হয়। একটি সৌরকোষ একটি সলিড স্টেট ইলেকট্রিক্যাল ডিভাইস, যা সলিড স্টেট অর্থাৎ কোনো টিউব না, সলিড স্টেট, বা যেমন পিএন জাংশন একটা সলিড স্টেট ডিভাইস, তাই এটাকে সলিড স্টেট বলা হয়েছে। প্রভাবের দ্বারা সরাসরি আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, এবং ফটোভোল্টেইক ইফেক্টের কারণে একটি ডিভাইস কোনো প্রকার বায়াস ছাড়াই আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। সৌরকোষে সৌর মডিউল তৈরি করতে ব্যবহার করা হয়, যেটি সানলাইট থেকে শক্তি অধিগ্রহণ করতে ব্যবহার করা হয়। একাধিক মডিউল একত্রে সংযোগে সৌর প্যানেল তৈরি করে সৌর শিল্পে ব্যবহার করা হয়। প্রযুক্তি সানলাইট থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্নভাবে আমরা এটাকে এই সৌরশক্তিকে ব্যবহার করতে পারি এই সৌরকোষ ব্যবহারের মাধ্যমে। এখানে আমরা কিছু সোলার সেলের চিত্র দিয়েছি। এই যে একটা সোলার সেল দেখা যাচ্ছে, এখানে একটা জাংশন দেখা যাচ্ছে, এখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যারিয়ার দেখা যাচ্ছে। এক্সেস এনার্জি গিভেন অফ অ্যাজ এ হিট, এখানে যদি আলোটা আপতিত হয় তাহলে এখানে অতিরিক্ত এনার্জি যদি পড়ে সেটা হিট আকারে আমরা দেখতে পাচ্ছি যে এই জাংশনের মধ্যে হিটের তৈরি করবে। কি তৈরি করবে? হিট তৈরি করবে। এটা কিছু এফেক্টের আলোচনা হচ্ছে। আর এখানে যে ওয়েভটা দেখা যাচ্ছে যে লো এনার্জি ইনফ্রারেড লাইট, ওটা কিন্তু ভ্যাদ করে চলে গেছে, ওটা কোনো কাজে আসেনি। আর হায়ার এনার্জি ব্লু লাইট, এই উচ্চ শক্তি সম্পন্ন ব্লু লাইটটা এখানে যখন পড়ে সূর্যের আলো, তখনই কিন্তু এখানে ফোটন সংগ্রহ করে এবং পি এন জাংশনের মধ্যে হোল এবং ইলেকট্রন পেয়ারের সৃষ্টি হয়। এখন এখানে আরেকটা চিত্রতে কি দেখানো হয়েছে দেখো, এখানে দেখানো হয়েছে কি জাংশনটা রয়েছে, এই জাংশনের মধ্যে এখানে পজিটিভ চার্জ দেখানো হয়েছে, এখানে নেগেটিভ চার্জ দেখানো হয়েছে, এগুলো একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ জাংশনের মধ্য থেকে ইলেকট্রন হোলে আসছে, হোল ইলেকট্রনের দিকে, হোল পি টাইপ থেকে এন টাইপের দিকে যাচ্ছে, বা এন টাইপ থেকে ইলেকট্রন হোলের দিকে যাচ্ছে। এখানে একটা কারেন্ট প্রবাহ সৃষ্টি হয়েছে। আর এখানে একটা টার্মিনাল দিয়েছে, এন টাইপ থেকে দেওয়া হয়েছে নেগেটিভ টার্মিনাল এবং পি টাইপ থেকে দেওয়া হয়েছে পজিটিভ টার্মিনাল। এখানে যদি একটা লোড লাগিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই ওই লোডটা প্রজ্বলিত হবে যদি আমার এই সারফেসের উপরে আলো আপতিত হয়। এবং প্রত্যেকটা বিষয় এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে এটা ইলেকট্রন কন্ডাক্টিভিটি, পি টাইপ লেয়ার হোল কন্ডাক্টিভিটি, এটা একটা পিএন জাংশন, এখানে ইলেকট্রিক ফিল্ড, আর এগুলো হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার মুভ করছে এবং নেগেটিভ চার্জ ক্যারিয়ার আয়নগুলো মুভ করছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাক কন্ট্যাক্ট, পেছনের একটি কন্ট্যাক্ট, এটা হচ্ছে ফ্রন্ট কন্ট্যাক্ট, এটা হচ্ছে এন টাইপের সাথে, এটা হচ্ছে পি টাইপের সাথে। এখানে আরেকটা চিত্র দেওয়া আছে যে লাইট এনার্জি যখন আসে, যে ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা রয়েছে, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন শক্তি সঞ্চয় করে এবং ভ্যালেন্স ব্যান্ড থেকে সে কন্ডাকশন ব্যান্ডে এসে মুক্ত অবস্থায় পদার্থের মধ্যে অবস্থান করে। এই যে ফরবিডেন এনার্জি গ্যাপের যে এনার্জিটা রয়েছে, অবশ্যই এই লাইট থেকে যে এনার্জিটা সে গ্রহণ করবে, সেই এনার্জি অবশ্যই ফরবিডেন এনার্জি গ্যাপের যে এনার্জি রয়েছে সেই এনার্জির চেয়ে বেশি হবে। বেশি হলেই এই ইলেকট্রনটা এখান থেকে বিচ্যুত হয়ে ব্যালেন্স ব্যান্ড থেকে বিচ্যুত হয়ে কন্ডাকশন ব্যান্ডে গিয়ে অবস্থান করবে এবং পরবর্তীতে আমার সার্কিট কমপ্লিট হলে সে বাইরের সার্কিটে কারেন্ট প্রবাহে অংশগ্রহণ করবে। এখানে একটা এন ডপড সেমিকন্ডাক্টর আর এটা পি ডপড সেমিকন্ডাক্টরের দুটো হরণ দিয়ে, এটা হচ্ছে এন ডপটের জন্য আর লাল কালারটা হচ্ছে পি ডপটের জন্য, যে কীভাবে সে তার কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো চলে যাচ্ছে, ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো চলে যাচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এবং ব্যালেন্স ব্যান্ডে কীভাবে হোলের সৃষ্টি হচ্ছে, এই এনার্জি ডায়াগ্রামের বা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের মাধ্যমে এই চিত্রটা দেখানো হয়েছে। এখানে ঠিক সেম আরেকটা চিত্র দেখানো হয়েছে, বিভিন্নভাবে এটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। ঠিক আছে, তাহলে আমরা বুঝে ফেললাম যে ফটোভোল্টেইক ইফেক্ট কী, সোলার সেল কী, সোলার সেল কীভাবে ফটোভোল্টেইক ইফেক্টের মাধ্যমে সোলার এনার্জিকে সরাসরি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করতে পারে, এবং সেই রূপান্তরিত এনার্জি একটি লোড লাগিয়ে দেওয়া হলে লোডের মধ্যে কারেন্ট প্রবাহ সংঘটিত করে লোডকে কার্যকরী করতে পারে। ঠিক আছে, এখন আমরা দেখি যে সার্কিটের মধ্যে আমরা যখন একটা সোলার সেলকে ব্যবহার করব, এটা হচ্ছে তার সিম্বল, লাইট আপতিত হচ্ছে, এটা হচ্ছে একটা সোর্স, ভোল্টেজ সোর্স। এই সোর্সে লাইট আপতিত হলে ভোল্টেজ বের হবে, এই জিনিসটাই এই সিম্বলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সোলার সেল টেস্ট, একটা সোলার সেলকে আমি টেস্ট করলে সোলার সেলটা ভালো আছে কিনা, কারেন্ট পাচ্ছে কিনা, ভোল্টেজ আসছে কিনা, সেই জিনিসটা আমি যদি সানলাইট ফেলি বা একটা লাইট ফেলি আর এখানে একটা ভোল্টমিটার একটা মিটার লাগিয়ে এখানে যদি রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করি, তাহলে কি হবে, আমার এই রেজিস্ট্যান্সটা লোড হিসেবে দিলে কারেন্ট প্রবাহিত হবে, এখান থেকে ভোল্টেজ পাওয়া যাবে। এটা হচ্ছে টেস্ট সার্কিট। আর সার্কিটের মধ্যে যদি পিএন জাংশন হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে এভাবে আমরা সিম্বলটা দিতে পারি। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এন টাইপ এবং পি টাইপ দিকে পজিটিভ, এন টাইপ থেকে হচ্ছে নেগেটিভ। প্রতিটা সোলার সেলের 0.6 ভোল্ট হতে পারে, 0.5 ভোল্ট হতে পারে।
তাহলে আমি যদি এখানে 20টা 6 দুগুণে 12 অর্থাৎ 20টা সোলার সেল যদি একসাথে যুক্ত করে একটা সোলার প্যানেল তৈরি করি তাহলে আমি এখান থেকে 12 ভোল্ট পাবো, এবং সেটা যদি সিরিজে হয় তাহলে প্রত্যেকটা সেলের কারেন্ট যা হবে আমি টোটাল সেল থেকে সেই কারেন্টটা পাবো। এখানে একটা সার্কিট দেওয়া হয়েছে, এই সার্কিটটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে একটা ডায়োড দেওয়া হয়েছে এবং এই ডায়োডে যখন কারেন্ট প্রবাহিত হবে তার আগে এখানে লাইট এনার্জি যখন আসবে তখন এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে। এটাকে বলা হচ্ছে আইপিএইচ, ঠিক আছে, ফোটন কারেন্ট আর কি। হ্যাঁ, আর এখানে একটা রেজিস্টার দিয়েছে শান্ট রেজিস্টার, এটাকে বলা হচ্ছে আই শান্ট, এবং এটা একটা সিরিজ রেজিস্টার আছে, এটা হচ্ছে আইপিবি অর্থাৎ ফটোভোল্টেক কারেন্ট। ঠিক আছে, এই কারেন্টটাই আমরা আউটপুটে ফটোভোল্টেক ভোল্টেজের সাথে ব্যবহৃত লোডে প্রবাহিত হতে দেখব। এটা হচ্ছে আমার টোটাল এই যে সোলার সেলটা দেখেছি, এই যে সোলার সেলটা দেখেছি, এই সোলার সেলটাকে যদি আমি অ্যানালাইজ করি তাহলে এই সোলার সেলের ভিতরে এইটা দুটো রেজিস্ট্যান্স এবং একটা ডায়োডের সমন্বয়ে গঠিত সার্কিট হিসেবে পরিগণিত হবে। তাই এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সোলার সেল। আর এখানে দেখো পিএন জাংশন সোলার সেল উইথ রেজিস্টিভ লোড, এখানে একটা দেওয়া হয়েছে সার্কিটের মতো করেই দেওয়া হয়েছে, এটা পি টাইপ, এটা এন টাইপ, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড কারেন্টটা এখানে প্রবাহিত হচ্ছে কখন, যখন জাংশনের উপর আলো আপতিত হচ্ছে। অর্থাৎ বিভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আমার পিএন জাংশন দ্বারা তৈরি সোলার সেল বা সিলিকন সোলার সেলটি কীভাবে লাইট আপতিনের উপর ভিত্তি করে কারেন্ট প্রবাহ বাইরের সার্কিটে সংগঠিত করে। ঠিক আছে, এটা আমরা আরও পরে দেখে নেব। এখন দেখো একটা সোলার সেল কি করতে পারে, 0.5 থেকে 0.6 ভোল্ট সে আউটপুট ভোল্টেজ দেয়, এবং একটা সেলের আউটপুট কারেন্ট হতে পারে 28 থেকে 35 মিলি অ্যাম্পিয়ার। এবং কি কি ম্যাটেরিয়াল দিয়ে আমরা সোলার সেল তৈরি করতে পারি, মনোক্রিস্টালাইন সিলিকন সেল, এমএসসি, পলিক্রিস্টালাইন, গ্যালিয়াম আর্সেনাইড, অ্যাম্পোরাস সিলিকন, কপার ইন্ডিয়াম ডিসেলেনাইট এবং কপার ইন্ডিয়াম গ্যালিয়াম ডিসেলেনাইট। এই যে প্রপার্টিজ অফ বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, কোনটার সুবিধা দেওয়া আছে এবং এদের অসুবিধাগুলো দেওয়া আছে। আমরা পরবর্তীতে সুবিধা অসুবিধাগুলো পড়ে নেব। ঠিক আছে, এখানে কিভাবে স্ট্রাকচারটা গঠিত হয়, প্রপার্টিজ বা বৈশিষ্ট্য, মনোক্রিস্টালাইনে কীভাবে হয় এটা পুরো স্ট্রাকচারের মধ্যে দেওয়া আছে। অ্যাডভান্টেজের মধ্যে দেওয়া আছে খুবই এফিসিয়েন্ট, মোর দেন 20%, লেস কস্ট দেন এমএসসি, এটার চেয়ে এটা দাম কম, মোস্ট এফিসিয়েন্ট 20 to 25%, এটার চেয়ে বেশি, এবং এটা খুবই চিপ, এবং এটার ক্ষেত্রে অ্যাডভান্টেজের কথা এখনো আসেনি। হাইয়েস্ট এফিসিয়েন্সি 3 ফিল্ম কি বলেছে, প্রায় 17% এফিসিয়েন্সি রয়েছে। কেমন, ভেরি এক্সপেন্সিভ, এটা ভেরি এক্সপেন্সিভ, লেস এফিসিয়েন্ট, ভেরি এক্সপেন্সিভ, লেস এফিসিয়েন্ট দেন এমসিএস। তাহলে দেখা যাচ্ছে যে মনোক্রিস্টালাইন সিলিকনটাই আমাদের এখানে সবচেয়ে বেশি এফিসিয়েন্ট হিসেবে দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটার অসুবিধা আছে। এক্সপেন্সিভ প্রসেস মেক ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, আমরা তাহলে আমাদের যে এলিমেন্টগুলো রয়েছে আমাদের কত 3-এর মধ্যে সেই 9.3-এ আমরা এটা পেয়ে গেলাম। এখানে তাদের একটা বর্ণনা দেওয়া আছে, এই পদ্ধতিতে বিশিষ্ট সিলিকনের অণুগুলো খণ্ডকে চুল্লিতে গলিয়ে ধীরে ধীরে ঠান্ডা করে একটি বড় সিলিন্ডার আকৃতির ক্রিস্টালাইন তৈরি করা হয়। ঠিক আছে, এটা পড়ে নেব। পলিক্রিস্টালাইনে কি হয়, পদ্ধতি বিশুদ্ধ সিলিকনকে গলিয়ে ঠান্ডা একটি আয়তকার ছাঁচে বাঁধানো হয়, কিন্তু এক্ষেত্রে সিঙ্গেল ক্রিস্টালাইনের মধ্যে একটা ক্রিস্টাল হয় না, আয়তকার ব্লকের বিভিন্ন ছাঁচে জমাট বেঁধে অনেকগুলো ক্রিস্টালাইন তৈরি হয়, তাই এটাকে বলা হয় পলিক্রিস্টালাইন। আর এখানে হচ্ছে 3 ফিল্ম, কাঁচ বা ধাতব পাতির উপর অর্ধপরিবাহী পাতলা প্রলেপ দিয়ে এই পদ্ধতিতে সৌর কোষ বা সোলার সেলটি তৈরি করা হয়। এবং বাকি কথাগুলো তোমরা এখান থেকে পরে নেবে। ঠিক আছে, তাহলে আমরা 3টা ম্যাটেরিয়াল এর কিছুটা ব্যাখ্যা আনলাম যে কোনটা কিভাবে গঠন করা হয়। এখন আসি আমরা সোলার সিস্টেমে আমরা কি কি ব্যবহার করি। একটা সোলার প্যানেল থাকে, একটা ব্যাটারি থাকে, একটা চার্জ নিয়ন্ত্রক থাকে, একটা লোড থাকে। সোলার সিস্টেমের মধ্যে সোলার প্যানেল তো রয়েছেই, এরপরে ব্যাটারি, সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করবে। আমি যদি রাত্রে ব্যবহার করতে চাই বা সোলার সরাসরি ব্যবহার না করে আমি সঞ্চিত এনার্জি দিয়ে ব্যবহার করতে চাই তাহলে আমার ব্যাটারি লাগবে। চার্জ নিয়ন্ত্রক, এই ব্যাটারিকে চার্জ করার জন্য এবং চার্জ ও ডিসচার্জিং দুটো লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য একটা চার্জ নিয়ন্ত্রক লাগবে। যদি চার্জ বেশি হয়ে যায় তাহলে চার্জিং কারেন্ট কমিয়ে দেবে। যদি সে লোড দ্বারা অনেকক্ষণ ব্যবহার করার পরে তার চার্জিং ভোল্টেজের মান তার অনেক নিচে নেমে যায় তখন
সে বাইরে লোডটাকে কাট অফ করার জন্য আমরা চার্জ নিয়ন্ত্রণকে ব্যবহার করতে পারবো। সোজাসুজি যে কন্ট্রোলারটা রয়েছে সেটা চার্জকে নিয়ন্ত্রণ করবে এবং ডিসচার্জিংকে নিয়ন্ত্রণ করবে। লোড হিসেবে আমার যা প্রয়োজন আমরা আমাদের মতো করে সেই লোডগুলো ব্যবহার করতে পারবো। টিভি, রেডিও, ট্যাব রেকর্ডার, ফোন, ফ্যাক্স, লাইট, তারপর হচ্ছে কম্পিউটার, মোবাইল, সেচ যন্ত্র, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি ইত্যাদি সরঞ্জামগুলো আমরা পাবো। এবং সোলার প্যানেল কীভাবে স্থাপন করতে হয়, খুঁটি বা ঘরের ছাদে, দালানের ছাদে আনুমানিকভাবে 23 ডিগ্রি কোণে স্থাপন করতে হয়, যাতে করে সূর্যের আলো সরাসরি প্যানেলে পড়ে। কত ডিগ্রি? 23 ডিগ্রি। আনুভূমিকভাবে দেখা যায়, পারপেন্ডিকুলার হলে অর্থাৎ 23 ডিগ্রিতে রাখলে সূর্য বরাবর সূর্যের আলোটা খুব ভালোভাবে প্যানেলের উপর পড়বে। ঠিক আছে, তাহলে আমরা একটা সোলার সিস্টেমের মধ্যে কয়টা অংশ থাকে সেই বিষয়টাও দেখলাম। এখন আসি যে এগুলো হচ্ছে সোলার প্যানেল, মনোক্রিস্টালাইন, এটা হচ্ছে পলিক্রিস্টালাইন, এটা হচ্ছে 3 ফিল্ম, এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে একটা মোবাইল দেওয়া হয়েছে লোড হিসেবে, যে আমি চার্জার লাগিয়ে দিলে মোবাইলটাকে আমি চার্জ করতে পারবো। অর্থাৎ ফিজিক্যালি আমরা কীভাবে এটাকে করি, এখানে কানেক্টরগুলো আছে, এখানে কোনটা ব্যাটারি কানেক্টর, কোনটা সোলার প্যানেলের কানেক্টর, কোনটা লোডের কানেক্টর, সবগুলো আছে। অর্থাৎ ব্যাটারিও এটার সাথে লাগবে, সোলার প্যানেলও এটার সাথে লাগবে, লোডও এটার সাথে লাগবে। এখান থেকেই সে নিয়ন্ত্রণ করবে ব্যাটারি কিভাবে চার্জ হবে, লোড কিভাবে নিয়ন্ত্রিত হবে, লোড কখন চলবে, লোড কখন কাট অফ হবে, সব কাজ করবে এই সোলার চার্জ কন্ট্রোলার বা সোলার পাওয়ার কন্ট্রোলার। ঠিক আছে, পিবি পাওয়ার কন্ট্রোল বা সোলার চার্জ কন্ট্রোলার। ঠিক আছে, এখন আসি আমরা সিরিজ প্যারালাল কানেকশন করতে পারি বা করতে হয়, কেন হয়। এখন প্রথমেই আসি আমরা সোলার প্যানেল কীভাবে গঠন করা হয়। একটা সোলার সেলে আমি 0.5 থেকে 0.6 ভোল্ট পেতে পারি, 28 মিলিঅ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ একটা সোলার সেল যদি এদিকে 1 সেন্টিমিটার হয়, এদিকে 1 সেন্টিমিটার হয়, তাহলে হয় কত? 1 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ারে আমি পেতে পারি সর্বোচ্চ 0.5 থেকে 0.6 ভোল্ট অথবা 28 মিলিঅ্যাম্পিয়ার বা 32 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আমার যদি আরও অনেক বেশি ভোল্টেজের প্রয়োজন হয়, 12 ভোল্ট প্রয়োজন হয়, বা আমার এখানে যদি 280 মিলিঅ্যাম্পিয়ারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সোলার প্যানেলকে সিরিজ বা প্যারালালে সংযুক্ত করতে হবে। এই সেলগুলোকে যখন আমি এভাবে সংযোগ করে একটা প্যানেল বানিয়েলাম, সেই প্যানেলটা বানানোর পরে আমি পেলাম 12 ভোল্ট 5 এম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ এই প্যানেলটা হলো একটা প্যানেল। এই প্যানেলের মধ্যে যতগুলো দাগ দেখতে পাচ্ছ অতগুলো সোলার সেল নিয়ে এই প্যানেলটা গঠন করা হয়েছে। তাহলে এই প্যানেল থেকে যদি আমার এখন 24 ভোল্ট লাগে, তাহলে আমি সিরিজে সংযোগ করে দিলে 24 ভোল্ট 5 এম্পিয়ার রেটিংয়ের একটা সোলার প্যানেল গঠন হলো। সিরিজে কারেন্ট যা ছিল আগে তাই আছে। যদি আমি প্যারালালে সংযোগ করি, ভোল্টেজ যা ছিল তাই আছে, কিন্তু কারেন্ট 3 গুণ বেড়ে গেছে। অর্থাৎ প্যারালালে সংযোগ করলে প্রতি প্যানেলের কারেন্টগুলো কি হয়ে যাবে? প্রতি প্যানেলের কারেন্টগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ 5 এম্পিয়ার 5 এম্পিয়ার 5 এম্পিয়ার সমান 15 এম্পিয়ার। ঠিক আছে, এরপরে আমার যদি ভোল্টেজ আরও বাড়াতে হয়, আমি সিরিজ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 12 96 ভোল্ট। কিন্তু যতগুলোই আমি লাগাই, যেহেতু সিরিজে কারেন্ট প্রত্যেকটা প্যানেলের কারেন্টটাই আমার টোটাল প্যানেলের কারেন্ট হবে। যদি আমার ভোল্টেজও বাড়াতে হয়, কারেন্টও বাড়াতে হয়, সেক্ষেত্রে যদি আমি 24 ভোল্টের জন্য ডিজাইন করি, এভাবে করব, তাহলে 1টা 2টা 3টা প্যারালালে লাগিয়েছি, 24 ভোল্ট 24 ভোল্টই থাকবে, কিন্তু কারেন্ট এটা 5 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার, প্যারালালে তিনোটা যোগ হলে হবে 15 এম্পিয়ার। তাহলে আমি কি বোঝাতে পেরেছি যে কিভাবে আমার একটা সোলার প্যানেল গঠন হলো, এবং একটা সোলার প্যানেল দিয়ে আমি আরও হাই ভোল্টেজ এবং হাই এম্পিয়ারের সোলার প্যানেলগুলো কিভাবে তৈরি করতে পারি। এটাই হচ্ছে আমাদের সোলার প্যানেলের সিরিজ এবং প্যারালাল অপারেশন। এরপরে দেখো সিরিজ ওয়ারিং, প্যারালাল ওয়ারিং, সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। এখন আসতেছে যে মেনশন দ্য টাইপ অফ পিভি পাওয়ার সিস্টেম, অর্থাৎ ফটোভোল্টিক সিস্টেমটা কয় ভাগে ভাগ করা যায়। গ্রিড কানেক্টেড পিভি সিস্টেম, স্ট্যান্ড অ্যালোন মানে এখানে আমার যে গ্রিড কানেকশন, অর্থাৎ যে আমার সার্ভিস লাইন বা পিডিবির যে লাইনটাকে আমরা বলি, সেই লাইনের সাথে তার কোনো সংযোগ নাই, আর এখানে তার লাইনের সাথে সংযোগ আছে। তাহলে ডিরেক্টলি কানেক্টেড টু দ্য ইউটিলিটি মানে হচ্ছে মিটার, অর্থাৎ আমার পিডিবির কানেকশন আছে বা আমার সরকারি কানেকশন, যে কানেকশনটা আমি লোকালি ইউজ করি সেই কানেকশনটা সংযুক্ত আছে। এটাও কি লিখেছে? বাই মডেল পিভি সিস্টেম, এখানেও কিন্তু সংযুক্ত আছে, বাট দুইটা ক্যাটাগরি করেছে। আর স্ট্যান্ড অ্যালোনে এমন হতে পারে যে আমি শুধুমাত্র সোলার সেল থেকে লোডকে অপারেট করব, সেক্ষেত্রে কোনো ব্যাটারি থাকবে না, আর সোলার সেল থেকে আমি প্রথম ব্যাটারি চার্জ করব অথবা সরাসরি চালাবো, এবং সোলারে যখন কোনো লাইট থাকবে না, ইনসিডেন্ট লাইট থাকবে না, তখন আমি কি করব? তখন আমরা কি করব? সরাসরি ব্যাটারি চার্জ করব এবং ওই ব্যাটারি দিয়ে আমরা আমাদের লোডকে পরিচালনা করব। এটাকে বলা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন।
স্ট্যান্ড অ্যালোনের মধ্যে আরেকটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড বলতে আমরা কি বুঝি, আমাদের রিনিউয়েবল এনার্জি যদি আমরা বলি, যেমন উইন্ড পাওয়ার আছে, সোলার পাওয়ার আছে, এই উইন্ড পাওয়ার এবং সোলার পাওয়ারের মধ্যে আমাদের সোলার নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু উইন্ড পাওয়ার যেটা রয়েছে আমরা টারবাইন ব্যবহার করে যদি দুটোটা একসাথে কম্বিনেশন করি তখন সেটাকে আমরা বলবো হাইব্রিড ফটোভোল্টেইক সিস্টেম। তাহলে এখানে যে বিষয়টা রয়েছে আমরা এটা আরও ক্লিয়ার করে ফেলবো। দেখো এখানে হাইব্রিডের মধ্যে উইথ উইন্ড টারবাইন রয়েছে, হাইড্রো টারবাইন রয়েছে, উইথ ডিজেল জেনারেটর রয়েছে, উইথ ফুয়েল সেল অর আদার রিসোর্স রয়েছে। এটার সাথে পিবিকে আমরা এমনভাবে লাগিয়েছি যে পিবিও ইউজ করতে পারবে, অন্য পাওয়ার লাইন থেকেও আমাদের ইউজ করা যাবে। বাট আমার ইউটিলিটি গ্রিডের সাথে বা পিডিবির পাওয়ারের সাথে আমার এর কোনো সংযোগ নেই। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে উইদাউট ব্যাটারি, উইথ ব্যাটারি, আর এটা হচ্ছে হাইব্রিড, অর্থাৎ এটা দুটোটা পিবির। এখানে পিবি ছাড়া অন্যান্য সোর্স থেকেও আমি পিবির সাথে সমান তালে ব্যবহার করতে পারবো। দেখি আরেকটু ইলেবোরেটলি যদি আমরা এখন দেখি, তাহলে দেখো আমরা প্রথম দেখেছি স্ট্যান্ড অ্যালোনের মধ্যে একটা দেখেছি উইথ ব্যাটারি, একটা উইদাউট ব্যাটারি। আমি যদি ব্যাটারিটিকে হাইড করে দিই, সোলার প্যানেল আছে, চার্জ কন্ট্রোলার আছে, আর এখানে কি আছে, একটা ইনভার্টার আছে ডিসি টু এসি, যেহেতু আমি ফ্যান, লাইট, টিভি ইত্যাদি চালাবো। আর এখানে একটা ডিস্ট্রিবিউশন প্যানেল দিয়েছে, এটার সাথে আমি বিভিন্ন লোডগুলো সংযোগ করব। সোলার প্যানেল থেকে সরাসরি ড্রাইভ করা হলে স্ট্যান্ড অ্যালোন উইদাউট ব্যাটারি। আর যদি আমি ব্যাটারিটাকে সংযুক্ত করে রাখি চার্জ কন্ট্রোলারের সাথে, তাহলে স্ট্যান্ড অ্যালোন এসি পিবি সিস্টেম উইথ ব্যাটারি। তাহলে এখানে স্ট্যান্ড অ্যালোনের দুটো প্রকার পেয়েছি। আরেকটা প্রকার যেটা হাইব্রিড, এই হাইব্রিডটা স্ট্যান্ড অ্যালোন, এখানে একটা টারবাইন রয়েছে, উইন্ড টারবাইনের সাথে সংযোগ করা হয়েছে। আর এখানে একটা পিবি ডিসি টু এসি কনভার্টার, এটা উইন্ড টারবাইন। আর এখানে হচ্ছে এসি মেইন ডিস্ট্রিবিউশন প্যানেল। এখানে দুটোটা অ্যাড করা হয়েছে, আমার যখন যেটা দরকার আমি সেটাকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমার দুটা রিনিউয়েবল এনার্জিকে একটা প্যানেলে অ্যাড করা হয়েছে, আমার প্রয়োজন অনুসারে আমি উইন্ড টারবাইনের ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবো, সোলার প্যানেলের ইলেকট্রিসিটিও ব্যবহার করতে পারবো। ইউটিলিটি ইন্টারেক্টিভ পিবি সিস্টেম, আর একটা হচ্ছে বাইমোডাল পিবি সিস্টেম। এটার সাথেও তোমার ইউটিলিটি জড়িত আছে, যেটাকে আমরা গ্রিড কানেক্টেড পিবি সিস্টেম বলেছি। গ্রিড কানেক্টের মধ্যে এই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিডের লাইন, অর্থাৎ ইউটিলিটি মিটার আছে আমার এখানে একটা ইউটিলিটি মিটার আছে। এখানে দেখো কোনো ব্যাটারি নাই, সরাসরি সোলার প্যানেল থেকে আমার এই ইনভার্টারের মাধ্যমে সে কোথায় চলে যাচ্ছে, মেইন ডিস্ট্রিবিউশন প্যানেলে চলে যাচ্ছে। আবার ইউটিলিটি মিটারও মেইন ডিস্ট্রিবিউশন প্যানেলে ঢুকেছে। যখন এই প্যানেল ভোল্টেজ জেনারেট করবে, পাওয়ার জেনারেট করবে, তখন আমার লোড চলার পর যদি অতিরিক্ত থাকে সেটা সেই গ্রিডে সাপ্লাই দেবে। আবার আমার এটা যদি সাফিসিয়েন্ট না হয় এখানে লোড, তাহলে গ্রিড থেকে সে সংগ্রহ করবে। এটা হচ্ছে বাই ডিরেকশনাল পাওয়ার ট্রান্সফার সিস্টেম, অর্থাৎ আমার শক্তি গ্রিডে আমি দিতে পারবো, গ্রিড থেকে আমি শক্তি নিয়ে ব্যবহার করতে পারবো। তবে এটাতে কোনো ব্যাটারি নেই। কোনো ব্যাটারি না থাকায় যদি কোনো কারণে আমার সোলার সেল এবং গ্রিড ফেল করে, তাহলে আমার লোডগুলো কিন্তু চলবে না। সেক্ষেত্রে আমি যদি বাইমোডাল পদ্ধতি ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার গ্রিড লাইন রয়েছে, সোলার প্যানেল রয়েছে, এখানে চার্জ কন্ট্রোলার রয়েছে, এখানে একটা ব্যাটারি রয়েছে, যে ব্যাটারিটা এখানে অ্যাবসেন্ট ছিল। এটার জন্য একটা ক্রিটিক্যাল লোডের একটা প্যানেল রাখা হয়েছে। এখন ক্রিটিক্যাল লোডটা কি? ক্রিটিক্যাল লোড, ধরো তুমি এখন কম্পিউটারে বসে আছো, হঠাৎ করে কারেন্ট চলে গেলেও কম্পিউটারটা অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ইউপিএস ব্যবহার করছি, কিন্তু না, আমার এখন ইউপিএস তো আমি রাখবো না, কারণ আমার এসি সাপ্লাই থেকে আমি চার্জ করবো না, আমার সোলার প্যানেল রয়েছে। সেক্ষেত্রে কী হবে, গ্রিডও ফেল করলো, সোলার প্যানেলের এখানে কোনো লাইটও নেই, তাহলে আমার লোডটা চালানোর জন্য ব্যাটারি থেকে আমি কি করব, ক্রিটিক্যাল লোডগুলোকে অপারেট করব যতক্ষণ পর্যন্ত না গ্রিড লাইন কিংবা সোলার প্যানেলের সাপ্লাই আমাকে সরবরাহ করতে পারছে। তাহলে আমরা কি পেলাম, গ্রিড কানেক্টেড দুটো পেলাম, একটা ডিরেক্টলি কানেক্টেড টু দ্য ইউটিলিটি, আর একটা হচ্ছে বাইমোডাল। তাহলে এই দুটো হচ্ছে কোনটা, এটা এবং এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড টু ইউটিলিটি, আর এটা হচ্ছে বাইমোডাল। আর এখানে যেটা উইদাউট ব্যাটারি, এটা যদি ব্যাটারি বাদ দেই উইদাউট ব্যাটারি, আর যদি উইথ ব্যাটারি রাখি তাহলে এটা উইথ ব্যাটারি। আর একটা হচ্ছে হাইব্রিড সিস্টেম, এই হলো হাইব্রিড সিস্টেম। তাহলে আমরা এই উদাহরণ দিয়ে কিন্তু ক্লিয়ারলি বুঝে ফেলতে পারবো যে আমাদের তিনটা সিস্টেম কীভাবে কাজ করছে। এরপর এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। ব্লক ডায়াগ্রামটা যদি আমাদের কখনো প্রশ্নে আসে যে কোন সিস্টেম, এটা যেমন স্ট্যান্ড অ্যালোন ফটোভোল্টিক সিস্টেম, ডিরেক্ট কাপলড স্ট্যান্ড অ্যালোন ফটোভোল্টিক সিস্টেম উইথ ডিসি এসি লোড, স্টোরেজ ব্যাটারি রয়েছে। আর এটা হচ্ছে উইথ ব্যাটারি, এটা উইদাউট ব্যাটারি। আর এটা হচ্ছে ডায়াগ্রাম গ্রিড কানেক্টেড ফটোভোল্টিক, এটা গ্রিড কানেক্টেড যেখানে সরাসরি কোনো ব্যাকআপ নাই। আর এটা হচ্ছে বাইমোডাল, এটা হচ্ছে বাইমোডাল বা হাইব্রিড, এটা হচ্ছে হাইব্রিড। বাইমোডালের চিত্রটা এখানে নেই, এটা হচ্ছে হাইব্রিড, এটা হলো হাইব্রিড। এই যে উইন্ড টারবাইন দেওয়া আছে, এটা হলো হাইব্রিড।
তো বাই মডেলটা খুবই সহজ, এটার সাথে আমি একটা ব্যাটারি ব্যাকআপ লাগিয়ে দিলে কিন্তু আমার বাই মডেলটা হয়ে যাচ্ছে। আরও চিত্র রয়েছে এখানে, ইন্টারেক্টিভ যেগুলো আছে সেটা আমি বলেছি, আলোচনায় এনেছি। সো এটা আর এখানে আলোচনা করতে হচ্ছে না, তোমরা পরবর্তীতে দেখে নেবে। এখানে দেখো আরেকটা ব্লক ডায়াগ্রাম দিয়েছি, পিবি চার্জ কন্ট্রোলার। পিবি মানে কি? ফটোভোল্টেইক। পিবি মানে কি? ফটোভোল্টেইক চার্জ কন্ট্রোলার। এখানে ব্যাটারি ব্যাংক আছে, স্ট্যান্ড অ্যালোন ইনভার্টার আছে, ডিস্ট্রিবিউশন প্যানেল আছে। এটা স্ট্যান্ড অ্যালোন উইথ ব্যাটারি, এটা তুলে দিলে উইদাউট ব্যাটারি। আর যদি এটা হয় ইন্টারেক্টিভ, কোনো ব্যাটারি চার্জ নাই এখানে, সরাসরি সে কী হচ্ছে, লোডগুলোকে পরিচালিত করতেছে, ক্রিটিক্যাল লোড সে এখান থেকে পরিচালিত হচ্ছে। কিন্তু যদি কোনো কারণে আমার পিবি ফেল করে, ইউটিলিটি ফেল করে, তাহলে আমার ক্রিটিক্যাল লোডগুলো বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে বাইমোডাল পদ্ধতি ব্যবহার করে, এই দেখো পিবি ইন্টারেক্টিভ চার্জ কন্ট্রোলার, ব্যাটারি ব্যাংক, এই দুটো জিনিস এখানে অ্যাড হয়েছে। তারপর বাইমোডাল ইনভার্টার, এখানে ইন্টারেক্টিভ ইনভার্টার, এখানে বাইমোডাল ইনভার্টার। কেন বাইমোডাল ইনভার্টার? সে ইন্টারেক্টিভতেও কাজ করবে, অথবা আমার ব্যাটারি ব্যাংক থেকেও সাপ্লাই দিবে। এই ব্যাটারি ব্যাংক থেকে সাপ্লাই কোথায় দেবে? শুধুমাত্র ক্রিটিক্যাল লোডে দেবে। আর ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে আমার লোডগুলো চলছে এবং ইলেকট্রিক্যাল মিটার ইউটিলিটি গ্রিডের সাথে সম্পর্কিত রয়েছে। তাইলে আমরা আগে কিছু ব্লক ডায়াগ্রাম দেখেছি, এখনও দেখেছি, যে কোনো ব্লক ডায়াগ্রাম তোমরা তোমাদের পরীক্ষায় আঁকতে পারবে। আমি তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই পড়বে, ঠিক আছে? তাহলে আমরা ডেসক্রাইব দ্য অপারেশন অফ ভেরিয়াস টাইপস অফ চার্জ কন্ট্রোলার। আমরা এখন চার্জ কন্ট্রোলার নিয়ে কথা বলবো। চার্জ কন্ট্রোলারের কাজ কি আমরা একটা বুঝতে পেরেছি, যে চার্জ কন্ট্রোলার কী কী কাজ করে। ইন দিস সোলার প্যানেল ইজ ইউজ এ চার্জ ব্যাটারি। সোলার প্যানেল ইজ ইউজ টু চার্জ এ ব্যাটারি। এখানে একটা সোলার প্যানেল রয়েছে, এই যে সোলার প্যানেল 1 নম্বরে দিয়েছি। এই সোলার প্যানেলের কাজ হচ্ছে এই ব্যাটারিকে চার্জ করা, এই ব্যাটারিকে চার্জ করা। এ সেট অফ অপারেশন আর ইউজ টু মনিটর প্যানেল ভোল্টেজ অ্যান্ড লোড কারেন্ট কন্টিনিউয়াসলি। এই প্যানেলের ভোল্টেজ এবং লোড কারেন্টকে দেখার জন্য একটা কি রয়েছে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার রয়েছে। ইজ ফুললি চার্জড অ্যান্ড ইন্ডিকেশন উইল বি প্রোভাইড বাই এন গ্রিন এলইডি। এবং ব্যাটারি যদি প্যানেল ভোল্টেজ, লোড ভোল্টেজ এবং কারেন্ট এবং ব্যাটারি যদি ফুল চার্জ হয়, সেটা দেখানোর জন্য গ্রিন এলইডির মাধ্যমে কি করবে, সেটা এই সেট অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমাকে প্রদর্শন করবে। কিভাবে করবে? অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুটে আমার ব্যাটারি বা লোডের কারেন্ট এবং ভোল্টেজের ইনফরমেশন বা সেন্স থেকে সেন্সগুলো দেওয়া হবে, এবং এলইডি আমাকে ইন্ডিকেট করবে যে লোড কত আছে, লোড কারেন্ট কত যাচ্ছে, লোড ভোল্টেজ কত আছে, এবং ব্যাটারি ফুল চার্জ আছে কি না। 3 নম্বরে কি দিয়েছে, ইন্ডিকেশন আন্ডার চার্জিং, ওভারলোডিং অ্যান্ড ডিপ চার্জিং কন্ডিশন অফ দ্য সেল আর ইউজড। অর্থাৎ ব্যাটারি যখন চার্জ হবে, সোলার প্যানেল দিয়ে ব্যাটারি যখন চার্জ হবে, তখন এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কয়েকটা বিষয় জানতে পারবো, যে ব্যাটারি কি আন্ডার চার্জিং, কম চার্জ আছে, ব্যাটারি কি ওভারলোড হয়ে গেছে, এবং ডিপ চার্জিং কন্ডিশন, অর্থাৎ চার্জিংয়ের কয়েকটা স্তর আছে যেগুলো আমরা এখানে আলোচনায় আনিনি। ওই ধরনের চার্জিং লেভেলগুলোকে ইন্ডিকেট করার জন্য আমাদের এখানে এলইডি ব্যবহার করা হয়েছে। এবং একটা মসফেট ব্যবহার করা হয়েছে, ইউজ এ পাওয়ার সেমিকন্ডাক্টর সুইচ সোলার চার্জ কন্ট্রোলার টু এনশিওর দ্য কাট অফ লোড ইন ব্যাটারি লো কন্ডিশন অ্যান্ড ওভারলোডিং কন্ডিশন। দুটা কন্ডিশন আমাদের খুব সিরিয়াসলি দেখতে হয়, একটা হচ্ছে ব্যাটারি লো কন্ডিশন, আর একটা হচ্ছে ওভারলোড কন্ডিশন। লোড যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমার ব্যাটারি ডেলিভারি দিয়ে পারবে না, ওভার কারেন্ট ফ্লো করার কারণে আমার পুরো সার্কিট ড্যামেজ হতে পারে। তাহলে একটা কন্ডিশন, যদি লোড আমার 600 ওয়াটের লোড দেওয়া আছে, আমার টোটাল লোড হচ্ছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 600 ওয়াট, আমি দেখা গেল 800 ওয়াট বা 1000 ওয়াট দিয়েছি, সেক্ষেত্রে আমার সরাসরি এটাকে কাট অফ করে দেবে এই মসফেটটা। আর যদি ব্যাটারি 12 ভোল্ট থেকে নেমে 10 ভোল্টে চলে আসে, অর্থাৎ আন্ডার চার্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি যদি লোডকে ব্যবহার করতে থাকি, লোড একটু একটু ব্যবহৃত হবে ঠিকই, কিন্তু আমার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে মসফেট ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেবে, আমার লোডগুলো কাট অফ হয়ে যাবে। The solar energy is bypassed using a transistor to a dummy load. When the battery gets full charging, it will protect the battery from overcharging. আমরা একটু আগে পড়েছিলাম যে আন্ডার চার্জিং, এখন হচ্ছে ওভার চার্জিং। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে চার্জিং সুইচ, অর্থাৎ যদি সোলার প্যানেল থেকে এই ইয়েটা চার্জ করার সময়, ব্যাটারিটা চার্জ করার সময় ফুল চার্জ হয়ে গেছে, আমার আর দরকার নেই, সূর্যের আলো তখন আছে, কিন্তু এই চার্জিং সুইচ অটোমেটিক্যালি ব্যাটারি চার্জকে পরীক্ষা করে আমার চার্জিং কারেন্টকে অফ করে দিয়ে ব্যাটারিকে ওভার চার্জিংয়ের হাত হতে রক্ষা করবে। তাহলে আমার চার্জ কন্ট্রোলারের মূলত কাজ হচ্ছে আমার লোড হিসাব করা, ব্যাটারি চার্জিং ডিসচার্জিং হিসাব করা, এবং লোড এবং ব্যাটারির মধ্যে কাট অফ ইত্যাদি সংযোগ এবং স্থাপন করা ও সংযোগ খুলে দেওয়া। এগুলোর মাধ্যমে আমাদের ব্যাটারিকে এবং পুরো সিস্টেমটাকে আমরা সংরক্ষিতভাবে ব্যবহার করতে পারি। তাই এখানে বলা হচ্ছে দ্য ইউনিট পারফর্মস 4 মেজর ফাংশনস, অর্থাৎ চার্জ কন্ট্রোলার 4টা মেজর ফাংশন করে। চার্জ দ্য ব্যাটারি, ইট গিভস অ্যান ইন্ডিকেশন হোয়েন দ্য ব্যাটারি ইজ ফুল চার্জড, পুরো চার্জ হলে সে দেখায়। মনিটর দ্য ব্যাটারি ভোল্টেজ হোয়েন ইট ইজ ইন মিনিমাম,
cuts off the supply to the load switch to remove the load connection. In case of overload, the load switch is off condition, ensuring the load is cut off from the battery supply. এখন এক কথায় যদি আমি বলতে যাই, একটু কঠিন মনে হলো, কঠিন না। আমরা অনেকেই বাসায় আইপিএস ব্যবহার করি, যদিও সেটা সোলার প্যানেলের সাহায্যে নয়, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারির একটি চার্জ কন্ট্রোল থাকে এবং আমরা দেখতে পাবো ওভারলোড হলে বিপ দিয়ে মেশিন বন্ধ হয়ে যায় এবং যখন সে ফুল চার্জ হয়ে যায় তখন কিন্তু সে দেখায় যে ফুল চার্জ, অর্থাৎ তখন কিন্তু সে আর চার্জ নেয় না। এই কাজগুলো কিন্তু আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত ইনভার্টার বা আইপিএসগুলোতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা বুঝলাম যে চার্জ কন্ট্রোলার। এখন এই চার্জ কন্ট্রোলারের তিনটা প্রকার রয়েছে: সিম্পল 1 ও 2 স্টেজ কন্ট্রোলার, পিডাব্লিউএম কন্ট্রোলার, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। এই তিন ধরনের চার্জ কন্ট্রোলার আমরা ব্যবহার করে থাকি। এটা নর্মাল ট্রানজিস্টর সিরিজ বা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে আমরা ব্যাটারিকে চার্জ এবং আন্ডার চার্জের বিষয়টাকে কন্ট্রোল করে থাকি। আর পিডাব্লিউএম প্রসেসে এখানেও ওই আন্ডার চার্জ এবং ওভার চার্জের বিষয়টাকে পিডাব্লিউএম প্রসেসে নিয়ন্ত্রণ করা হয়। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। এটা খুব স্পেশালিটি রয়েছে, ওভার দ্য পিডাব্লিউএম এর চেয়ে একটা ভালো স্পেশালিটি রয়েছে। অর্থাৎ দি সোলার চার্জ কন্ট্রোলার ইজ দ্য স্পার্কিং স্টার অফ টুডেস, অর্থাৎ তার একটা উপকারিতার কথা বলা হয়েছে। দিস কন্ট্রোলার ট্রুলি ইন্ডিকেট দ্য বেস্ট ওয়ার্কিং ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পিয়ারেজ অফ দ্য সোলার প্যানেল exhibit and match that with the electrical cell bank. The outcome is extra 10 or 30% more power output. Our sun oriented cluster versus the PWM controller, it is usually worth the speculation for any সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম ওভার 200 ওয়াট, অর্থাৎ 200 ওয়াটের উপরে সোলার সিস্টেমের জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং সিস্টেমটাকে ব্যবহার করতে পারি। খুব জটিল মনে হচ্ছে, ছবিগুলো দেখলে আমাদের আর জটিল মনে হবে না। এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সাধারণ চার্জ কন্ট্রোলার, যেগুলো আমরা নর্মাল ট্রানজিস্টর দিয়ে বা রেগুলেটর সার্কিট দিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেখানে হয়তো আমরা যে কাজটা মেইনলি করে থাকি, ওই ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে হয়তো আমরা সোলার প্যানেলটাকে শর্ট করে দিই অথবা কাট অফ করে দিই। ভোল্টেজ 1 or 2 স্টেপস, দি কন্ট্রোলার বেসিক্যালি জাস্ট শর্ট দ্য সোলার প্যানেল হোয়েন এ সার্টেন ভোল্টেজ ইজ অ্যারাইভড, অথবা কী করি, সোলার প্যানেলটাকে আমরা ডিসকানেক্ট করে দিই। এই যে এখানে একটা সার্কিট আমরা একটু ব্যাখ্যাতে যাই। এই সার্কিটটাতে দেখো একটা ডায়োড, এটাকে দেওয়া হয়েছে কিসের জন্য? যখন এখানে কারেন্ট থাকবে না, ব্যাটারি দিকে চার্জ যেন উল্টো দিকে প্রবাহিত হতে না পারে। এখানে একটা রেগুলেটর সার্কিট দেওয়া আছে, ভোল্টেজ রেগুলেটর। এটা দিয়ে আমরা কি করব, এটা একটা অ্যাম্পিয়ার মিটার, এই ব্যাটারিকে চার্জ করবে। এই ব্যাটারিকে চার্জ করা হবে, ব্যাটারি যখন ফুল চার্জ হবে অটোমেটিক্যালি কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে খুবই সিম্পল একটি চার্জ কন্ট্রোলার। এখানে একটি চার্জ কন্ট্রোলার আছে, এখানে ইন্ডিকেটর সহ রয়েছে। এটা ট্রানজিস্টর বায়াজের পরিবর্তন হবে, বায়াজের পরিবর্তন হলে অটোমেটিক্যালি চার্জ বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে এই ট্রানজিস্টরের মাধ্যমে এলইডিটা ড্রাব হয়ে সে আমাকে ফুল চার্জের ইনফরমেশনটা ইন্ডিকেট করবে। এখানে আরও দুটো দেওয়া হয়েছে, এটা তোমরা পরবর্তীতে দেখে নেবে, যে সাধারণ যেগুলো 1 or 2 স্টেজ চার্জ কন্ট্রোলার রয়েছে এগুলো। এরপরে আসতেছে পিডাব্লিউএম। পিডাব্লিউএম মানে হচ্ছে পালস ওয়াইড মডুলেশন। এখানে পালস ওয়াইড মডুলেশন একটা ড্রাইভার আছে, অর্থাৎ পালস ওয়াইড মডুলেশন সিগন্যালটা এখান থেকে তৈরি হবে। সে Q1 এবং Q2 দুটো মসফেটকে সে ড্রাইভ করবে, এটা একটা ভ্যারিস্টার। এখান থেকে ওভার ভোল্টেজ যেন কোনোভাবে না আসে সেজন্য একটা প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে দেওয়া হয়েছে। আর এখানে একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক, এই ভোল্টেজটাকে দুই ভাগ করে মাইক্রো কন্ট্রোলার ইউনিটের মধ্যে দেওয়া হয়েছে। এখানে মাইক্রো কন্ট্রোলার ইউনিটে যে পাওয়ারটা গেল, আর সরাসরি আমরা দেখেছি যে আউটপুট প্রোডাকশন এবং পাওয়ার ড্রাইভ। আর এখানে হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ ব্যাটারির টেম্পারেচার বা সিস্টেমের টেম্পারেচার যদি কোনো কারণে রাইজ করে তাহলেও এমসিইউ হয়তো আমার পুরো সিস্টেমটাকে বন্ধ করে দিতে পারে। এখানে একটা ফিউজ ব্যবহার করেছে আর এই ব্যাটারিটাকে চার্জ করছে। এখন প্রশ্ন হলে সে কীভাবে কাজ করবে? এখানে একটা কন্ট্রোলার রয়েছে, এটা একটা মসফেট রয়েছে। এই মসফেটটা আউটপুটকে কাট অফ করার জন্য এবং আউটপুট কন্টিনিউশন করার জন্য ব্যবহার করবে। আউটপুট প্রোডাকশন এবং পাওয়ার ড্রাইভ, অর্থাৎ সে এটা দিয়ে পরিচালিত করে আউটপুটে পাওয়ার কন্ট্রোল করবে এবং যখন লোড বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি সেন্সর থেকে সেন্স নিয়ে সে কী করবে, এটাকে অফ করে দেবে। এখানে আছে কারেন্ট সেন্সর, লোড বেড়ে গেলে কারেন্ট বেড়ে যাবে, আর এই সেন্সর থেকে মাইক্রো কন্ট্রোলার ইউনিট যখন সেন্স পাবে অটোমেটিক্যালি এই কন্ট্রোলার দিয়ে ড্রাইভ করে কিউটিকে বন্ধ করে আউটপুটকে কাট অফ করে দেবে। তাহলে পিডাব্লিউএম সার্কিটের মধ্যে আমরা এরকম একটা সেন্সর পেলাম। এরপরে আসতেছে এদিকে আসতে দেখা যাচ্ছে পিডাব্লিউএম দিয়ে আমরা চার্জকে কন্ট্রোল করতেছি। এখান থেকে সোলার প্যানেল থেকে যখন চার্জটা হবে, এই প্রান্ত সরাসরি আমি লাগিয়ে দিয়েছি, এ প্রান্ত এখানে এসেছে। ওকে, এটা যদি আমরা পজিটিভ ধরি, এটা যদি নেগেটিভ ধরি, তাহলে দেখা যাচ্ছে আমরা মসফেট দুটোকে এখানে লাগিয়েছি। যখন পিডাব্লিউএম থেকে সাপ্লাই আসবে, এই মসফেট দুটো কাজ করবে, ব্যাটারি চার্জ হবে এবং লোডেও সাপ্লাই যাবে। ঠিক আছে, যখন এদিকে বন্ধ হয়ে যাবে তখন এখান থেকে সাপ্লাই কন্টিনিউশন থাকবে। কিন্তু যদি এটা চার্জ হয়ে যায় তখন পিডাব্লিউএম ড্রাইভার দুটো মসফেটকে অফ করে দিয়ে
এই ব্যাটারির চার্জকে নিয়ন্ত্রণ করবে। আবার দেখা যাচ্ছে যে এদিক থেকে ভোল্টেজ যদি কমে যায়, লোড যদি বেড়ে যায় অথবা আন্ডার ভোল্টেজ ব্যাটারিতে চলে আসে, তখন কারেন্ট থেকে বোঝা যাবে, আর সাথে সাথে মাইক্রোকন্ট্রোলার ইউনিট লোডকে কাট অফ করে দিয়ে ব্যাটারিকে সেভ করবে। তাহলে ওভারলোডিংয়ের হাত থেকেও সেভ করতে পারলো, ব্যাটারি ওভার ডিসচার্জের হাত থেকেও সেভ করতে পারলো, এবং পিডাব্লিউএম ড্রাইভার দিয়ে ব্যাটারির চার্জিং ডিউরেশনটাকেও সেভ করা গেল। এটা হচ্ছে পিডাব্লিউএম দিয়ে আমরা কীভাবে করে থাকি। এখন মেইন ভিউটা আমরা দেখি। এখানে একটা চিত্র রয়েছে, এটা হচ্ছে আমাদের পিএমপিপিটি, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। কীভাবে সেই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটাকে বা পাওয়ারটাকে বের করে নিয়ে আসে, আমি এটার বর্ণনাটা তোমরা দেখে নিও, আমি নিচের চিত্রে গেলে বিষয়টা বুঝতে পারবে। এটা হচ্ছে পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট সোলার চার্জ কন্ট্রোলার। এখানে একটা প্যানেল ব্যবহার করা হয়েছে 250 ওয়াটের। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 32 ভোল্ট, এবং এম্পিয়ার হচ্ছে 7.8। এটাও সেম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, পিডাব্লিউএম কন্ট্রোলারে 7.8 এম্পিয়ার যাচ্ছে, এটা 32 ভোল্টের প্যানেল হলেও আমার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতেছে শুধুমাত্র 12 ভোল্ট। 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য কোনো পরিবর্তন আসেনি। কিন্তু সেম সোলার প্যানেল আমি যদি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে ব্যবহার করি, তাহলে এটা সে 32 ভোল্ট নিচ্ছে, 7.8 এম্পিয়ার নিচ্ছে, এবং সেটাকে কনভার্ট করে সে পাওয়ার কনভার্ট করে সে 12 ট্রান্সফরমারের মতো কাজ করছে, 12 ভোল্ট নিয়ে আসলো, প্লাস এম্পিয়ারকে বাড়িয়ে দিয়ে এই দুটা গুণ করলে আর এই দুটা গুণ করলে দেখবে 250 ওয়াট হবে। তার পুরো পাওয়ারটাকেই সে কিন্তু এই ব্যাটারির চার্জিংয়ে ব্যবহার করলো। এজন্যই বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, অর্থাৎ সে খুঁজে সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করার জন্য তার প্রয়োজনীয় যে অপারেশন, এই কন্ট্রোলারটা সেই কাজ করার ক্ষমতা রাখে। সোলার প্যানেল অপারেটস ক্লোজ টু দ্য ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, অর্থাৎ 250 ওয়াটের প্যানেলের 250 ওয়াটকেই সে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহার করছে, আর এখানে 250 ওয়াটের প্যানেলের মাত্র 100 ওয়াটকে সে ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেছে। তাহলে পিডাব্লিউএম আর এটা আমরা কি কিছুটা আন্দাজ করতে পেরেছি যে এটাকে কেন ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট বলেছে। সোলার প্যানেলের ম্যাক্সিমাম পাওয়ারকে সে ব্যবহার করতে পারে, কিন্তু পিডাব্লিউএম দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার যতই আমার থাকুক, তার ব্যাটারির জন্য যে পাওয়ারটা, সেই পাওয়ারটাই শুধু সে 12 ভোল্ট দিয়ে কনভার্ট করতে পেরেছে। কিন্তু এখানে আমি 32 ভোল্টের ব্যবহার করলো, এখানে 12 ভোল্ট, বাট কারেন্টটাকে বাড়িয়ে সে টোটাল পাওয়ারটাকে কিন্তু সমান রেখেছে। অর্থাৎ সোলার প্যানেলের পুরো পাওয়ারটা ব্যবহার করছে। এখানে আমার পাওয়ার ওয়াস্টেজ হচ্ছে, সোলার প্যানেল পাওয়ার জেনারেট করছে, আমি ব্যবহার করতে পারছি না। এখানে সেম আর একটা চিত্র, এই চিত্রের মধ্যে কার্ভ দেখানো হয়েছে। এই কার্ভ বোঝানো হয়েছে যেটা আমি মুখে বলেছি, যে একটা লাল দাগ দেখা যাচ্ছে আর এখানে একটা নীল দাগ দেখা যাচ্ছে, তাই না? এটাকে এখানে ক্রস করেছে। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার কার্ভ। এদিকে হচ্ছে এম্পিয়ার, এদিকে হচ্ছে ভোল্টেজ, এই দুটোকে গুণ করলে এটা হচ্ছে পাওয়ার কার্ভ। এই কার্ভের মধ্যে দেখো, এখানে এসে সে যে ভোল্ট, সেই ভোল্টে মাত্র 12 ভোল্ট নিয়েছে এবং কত এম্পিয়ার নিয়ে সে 100 ওয়াট করেছে। আর এখানে সে ম্যাক্সিমাম ওয়াট 250 ওয়াটকে সে ব্যবহার করেছে। কেন? সে ভোল্টেজকে কনভার্ট করে নিয়েছে, 32 ভোল্ট বা 37 ভোল্ট সে 32 ভোল্টে কনভার্ট করেছে, এবং 7.8 এম্পিয়ারকে ব্যবহার করেছে। ব্যবহার করে সে আমাকে 250 ওয়াটের ডেলিভারি দিয়েছে। কিভাবে? এটাকে 12 ভোল্ট করেছে, এটাকে 20.8 এম্পিয়ার করে ফেলেছে। তাই এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। অর্থাৎ এখানে কারেন্ট 7.8 ছিল, এখানে 32 ভোল্ট ছিল, এটাকে সে কনভার্ট করে ফেলেছে এবং 250 ওয়াটকে ব্যবহার করেছে। আর এখানে মাত্র ব্যবহার করতে পেরেছে কাকে? 100 ওয়াটকে। এটাকে একটা কার্ভের মাধ্যমে দেখানো হলো। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। ঠিক আছে, তাহলে দ্য ফিচার, অর্থাৎ কীভাবে চার্জ কন্ট্রোলার কাজটা করে, প্রোটেক্ট দ্য ব্যাটারি 12 ভোল্ট ফ্রম ওভার চার্জিং, রিডিউস সিস্টেম মেনটেন্যান্স অ্যান্ড ইনক্রিজেস ব্যাটারি লাইফ টাইম, অটো চার্জ ইন্ডিকেশন, রিলায়েবিলিটি খুবই উচ্চ, এবং 100 এম্পিয়ার থেকে 40 এম্পিয়ার চার্জিং কারেন্ট সে কন্ট্রোল করতে পারে। মনিটর দ্য রিভার্স কারেন্ট ফ্লো, অর্থাৎ সেলের দিকে যেন ব্যাটারি দিকে কারেন্টটা ফ্লো করতে না পারে সেই বিষয়ে কিন্তু সে মনিটর করে এবং সেটাকে নিয়ন্ত্রণ করে। সেই সাথে আমাদের আজকের ক্লাসটাও সম্ভবত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে সমাধান করার চেষ্টা করবে, যে ফটোভোল্টেইক ইফেক্ট কী, সোলার সেল কী, কীভাবে সোলার সেল তৈরি হয়, চার্জ কন্ট্রোলার কত প্রকার, চার্জ কন্ট্রোলারগুলো কীভাবে কাজ করে, এগুলো তোমরা বাসায় বসে একটু ভালো করে চর্চা করবে। ঠিক আছে, আমার টাইম কিন্তু অনেক ওভার হয়ে গেছে, আমি সেশনটা এখানেই শেষ করব। আগামী ক্লাসটা সম্ভবত আমাদের শেষ ক্লাস হবে, একটা চ্যাপ্টার বাকি রয়েছে, আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার্স অফ ইন্ডাকশন অ্যান্ড ডাই ইলেকট্রিক হিটিং। এটা দিয়েই হয়তো আমাদের 14টা ক্লাসের এই সিলেবাসটুকু শেষ করতে সমর্থ হব আশা রাখছি। ঠিক আছে, লাইভ ক্লাসটি যারা
দেখেছো, তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে দেখতে হলে আমরা এই সাইটের মধ্যে বা ফেসবুকের মধ্যে গিয়ে সাবজেক্ট কোড দিয়ে সার্চ দিলে আমরা পেয়ে যাব। এবং আগামী ক্লাসটা আমাদের 14তম ক্লাস হবে, এবং সেটা সম্ভবত শেষ ক্লাস হবে, সেটা 26 তারিখ অনুষ্ঠিত হবে। তাহলে আজকে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দেখা না হওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম।